আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, নানা কারণে তিনি এখন আলোচিত, কারো কারো কাছে সমালোচিত। অনেক ক্ষেত্রে কেউ কেউ তাকে বিতর্কিত করার চেষ্টা করছেন। তার বাংলাদেশে আগমন, ইউনূস সরকারে তার অন্তর্ভুক্তি, পরবর্তীতে নিরাপত্তা উপদেষ্টা হওয়া এবং সেখান থেকে একেবারে ম্যাজিক্যালি, জাদুকরীভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠক, বৈঠক পরবর্তীতে নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন সরকারে তার শপথ গ্রহণ, সব মিলিয়ে এরকম ম্যাজিক্যাল ঘটনা, মানে একজন ব্যক্তিকে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে, মাত্র ১.৫ বছর সময়ের মধ্যে ১৮ কোটি মানুষের দেশে যে ঘটনাগুলো ঘটেছে, এইরকম ম্যাজিক্যাল ঘটনা হাজার বছরের রাজনীতিতে ঘটে না। যখন শের শাহের অর্থমন্ত্রী রাজা টোডরমল, তাকে সম্রাট আকবর অল অন এ সাডেন এনে মুঘল দরবারে তিনি প্রকাশ্যে তাকে রাষ্ট্রের অর্থমন্ত্রী বানালেন, তখন সারা বিশ্ব কেঁপে উঠেছিল, সারা বিশ্ব কেঁপে উঠেছিল। আবার একই সময় যে ধরুন, সম্রাট আকবর যখন যোধাবাইকে বিয়ে করেছিলেন, অথবা সম্রাট বা সুলতান সুলেমান যখন ইব্রাহিম পাশাকে, একজন ক্রীতদাসকে, তিনি তার প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন, উজির আজম নিয়োগ করেছিলেন, তখনও বিশ্ব কেঁপে উঠেছিল। একইভাবে বাংলাদেশে এই সময়টিতে ডক্টর খলিলুর রহমানের নিয়োগ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, বিশেষ করে তারেক রহমান সাহেবের সরকারে বাংলাদেশ সংশ্লিষ্ট যে সকল দেশি বিদেশি শক্তিসমূহ রয়েছে, সবাই রীতিমতো নড়ে চড়ে বসেছে। সবার প্রশ্ন, হায় হায় হলো কি? উনি কোথা থেকে এলেন? কে তাকে নাজিল করলেন? তার কপালে রাষ্ট্রিকা কে এঁকে দিল? স্বয়ং বিধাতা, নাকি আমেরিকা, নাকি ভারত, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি তারেক রহমান, নাকি তিনি তার আপন যোগ্যতা বলে নিজেকে বাংলাদেশের জন্য অপরিহার্য করে তুলেছেন? ঘটনা যাই হোক না কেন, গত ১৮ মাসে তার চেয়ে ক্ষমতাধর, তার চেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বময় একটি পদবি, এবং কারণে অকারণে এখন তিনি যেভাবে প্রাসঙ্গিক থেকে একেবারে আন্তর্জাতিকতায় পৌঁছে গেছেন। তিনি বাংলাদেশের পক্ষে জাতিসংঘে নির্বাচিত হয়েছেন সাধারণ পরিষদের সভাপতি রূপে, এবং ১টি বছর এই দায়িত্ব তিনি পালন করবেন। কাজেই তাকে অ্যাভয়েড করা, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা বা তাকে অগুরুত্বপূর্ণ মনে করার মতো নির্বুদ্ধিতা বাংলাদেশের সাধারণত রাজনৈতিক মহলে কারো হবে না। আমার দুর্ভাগ্য বা সৌভাগ্য আমি জানি না, এই ভদ্রলোককে আমি কখনো সামনাসামনি দেখিনি, কখনো তার সঙ্গে আমার কথা হয়নি। এবং আশ্চর্যের ব্যাপার হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যাবিনেটে তিনি অংশগ্রহণ করার পর আমি মূলত তার নাম জানছি। এর আগে সরি এর আগে তার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমি তার সম্পর্কে জানতাম না। কিন্তু যেই মুহূর্তে তিনি নিয়োগ লাভ করেছেন, তো সেক্ষেত্রে তার যে সুগুণাবলীগুলো রয়েছে, সেই সুগুণাবলীগুলো যেভাবে সামনে এসছে, আমি তো রীতিমতো অ্যামেজড। আমাদের দেশে এত লেখাপড়া জানা মানুষ, আন্তর্জাতিক অঙ্গনে এত সুপরিচিত মানুষ আছেন, আমার জানা ছিল না। এরপর ইউনূস জমানাতে তিনি আসলে অত কথা বলেননি, কিন্তু তিনি যে এত সুন্দর ইংরেজি বলতে পারেন, এত সুন্দর বাংলা বলতে পারেন, আর তার যে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, ওরাল এবং বডি ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস কোড, তার হেয়ার স্টাইল, তার বসার স্টাইল, সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আপনি যদি প্রশংসা করতে চান, তাহলে তিনি এক অনন্য ব্যক্তিত্ব আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং এমন আধুনিক, এমন চৌকস, এমন লেখাপড়া জানা এবং ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড সম্পন্ন করে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসেননি। তো সেই অর্থে তারেক রহমান সাহেবের মতো মানুষের সঙ্গে তার সংযুক্তি, তার সরকারের অন্তর্ভুক্তি একটি সরকারকে আহ্লাদিত করবে, সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করবে, এবং তিনি তার এই বাংলাদেশের যে পোর্টফোলিও, এটি নিয়ে জয়শঙ্করের সঙ্গে বসুন, কিংবা ধরুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসুন, রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসুন, কোনো জায়গাতেই তাকে ইনফেরিয়ার মনে হয়নি, বরং মনে হয়েছে যে না, তার সে যোগ্যতা আছে। তো সেই মানুষটিকে নিয়ে এখন ইদানিং ভীষণ রকম আলোচনা হচ্ছে।
আর আমরা যারা আলোচনা করছি সবাই আন্দাজে, আনাকুম, আন্দাজকুম বা মানে জানাকুম, মানে কিছুই আমরা জানছি না, শুধু আন্দাজের উপর ভিত্তি করে আমরা এক একজনের হাতি ঘোড়া মেরে দিচ্ছি। আমরা গল্প ফাঁদ তৈরি করছি যে তার সঙ্গে সরকারের সম্পর্ক ভালো যাচ্ছে না, তিনি সরকারকে বিভ্রান্ত করছেন, তিনি তারেক রহমান সাহেবকে জোর করে ভারতমুখী করার চেষ্টা করছেন, তিনি ভারতের পারপাস সার্ভ করছেন, আর এক পক্ষ বলার চেষ্টা করছে তিনি আমেরিকার পারপাস সার্ভ করছেন। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যেহেতু আমেরিকা এখন আর বাংলাদেশকে আগের মতো জিজ্ঞাসাবাদ করছে না, ফলে ওনার যে ওয়েট ছিল, গুরুত্ব ছিল বা অ্যাট্রাকশন ছিল, সেটা কমে গেছে। আমরা এভাবে বানিয়ে বানিয়ে বলছি। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে তার পররাষ্ট্রমন্ত্রী থাকা বা না থাকা নিয়ে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের যে অধিবেশন, সেই অধিবেশনে সভাপতিত্ব করবেন। এই সময়টিতে তিনি ইচ্ছা করলে ঐচ্ছিক তিনি শপথে থাকতে পারেন, ছুটি নিতে পারেন, অথবা যেহেতু এটি টেকনোক্র্যাট কোঠায়, তিনি এটা সেখান থেকে ইস্তফা দিয়েও তিনি চলে যেতে পারেন। এটা তার একান্ত ইচ্ছা। তো এই সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অতীতে হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের রেফারেন্সটি এনেছেন যে তিনি যখন এই সাধারণ পরিষদের সভাপতি হয়েছিলেন, সেই সময়টিতে আবার তিনি একই সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তো এটা নিয়ে আমাদের দেশে যারা পদলোভী লোক, তারা সবাই আন্দাজ করে নিয়েছে যে তিনি আসলে ক্ষমতা হারাতে চান না, ক্ষমতা ছাড়তে চান না। তিনি যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান, তিনি ওটাও চান, এটাও চান, এই ধরনের কথাবার্তা। তো সেই দিক থেকে সাম্প্রতিক সময় তাকে নিয়ে যে সকল বিতর্ক হচ্ছে, তার মূল কারণটা কি? সেই কারণটা আমরা আসলে সত্যিকার অর্থে কেউ জানি না। এটা হয়তো জনাব হুমায়ুন কবির, যিনি পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তিনি, শামা ওবায়েদ, তিনি, খলিলুর রহমান এবং স্বয়ং তারেক রহমান সাহেব, এই কয়জন ছাড়া সত্যিকার অর্থে ভিতরের খবর আমরা আসলে কেউ জানি না। তবে বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স বা বডি ল্যাঙ্গুয়েজ, সেটি দেখে যতটুকু আমরা বুঝতে পারি, তাতে মনে হচ্ছে যে ভদ্রলোক স্বস্তিতে নেই, তিনি শান্তিতে নেই। তার যে চেয়ারটি, এটি এখন আর তার জন্য কমফোর্ট জোন নয়। এবং এর দুটো আপনি নমুনা দেখতে পাবেন। সেটা হলো সাম্প্রতিক সময় তার সঙ্গে প্রধানমন্ত্রীর ওরকম কোনো ঘনিষ্ঠতার কোনো যোগাযোগ, সম্পর্ক বা কথাবার্তা, বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে তাকে বা তার কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ওইভাবে দেখা যাচ্ছে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো তার যে দুজন সহকর্মী আছেন, শামা ওবায়েদ এবং হুমায়ুন কবির, ইদানিং দেখা যাচ্ছে যে দুটো বিপরীতমুখী চরিত্র। ডক্টর খলিলুর রহমান, তিনি অনেক সুন্দর সুন্দর পোশাক পরার চেষ্টা করছেন, যেটাকে বলা হয় ইনুজ্জামানার চাইতে। তো জ্ঞানী লোক, বুদ্ধিমান লোক, যে মানে যখন স্টাইল করে, খুব দামি পোশাক আশাক পরে, তারপরে ঘড়ি পরে, টাই পরে এবং হাসি খুশি থাকার চেষ্টা করে, ধরে নেবেন তার কোনো সমস্যা আছে। আর যখন মানুষ খুব ক্যাজুয়াল চালচলন করে, খুব কোয়ালিটি সম্পন্ন লোক ক্যাজুয়াল চলাচল করে, তখন ধরে নেবেন যে সে স্বাভাবিক আছে। তো খলিল সাহেবের বাংলাদেশে আগমন, তার ড্রেস কোড, তার পোশাক, তার হাঁটা চলা, তার সকল কিছুর সঙ্গে যদি আপনি তুলনা করেন, আপনি দেখবেন যে ইউনূস জমানাতে তিনি যেটা ছিলেন ওটা তার স্বাভাবিকতা। কিন্তু এই গত ৩-৪ মাস যাবৎ দেখা যাচ্ছে যে তিনি অনেক সুন্দর সুন্দর কোট পরছেন, টাই পরছেন, তারপরে তার জুতো পলিশ করা থাকছে, প্যান্ট পরছেন, বসার স্টাইল, হাঁটার স্টাইল এবং কথা বলতে গিয়ে তার যে স্বাভাবিক হাসি, হৃদম, এটি এখন আর নেই। প্রায়ই তিনি রেগে যাচ্ছেন, তারপরে কথাও কম বলছেন, অ্যাভয়েড করছেন মিডিয়াকে। ইট মিনস যে তার যে চেয়ার এবং পদপদবী, তার যে সারাউন্ডিংসটা, এটা তার কাছে এখন আর কমফোর্ট জোন মনে হচ্ছে না। এটা আমাদের তার যে বাইরের পরিবেশ দেখে মনে হচ্ছে। এখন এটা কেন হলো? আগেই বলেছি এটা আমরা জানি না, শুধু আন্দাজ করতে পারি। যদি আমার কথা জিজ্ঞাসা করেন, আমার কাছে মনে হচ্ছে যে এখানে যারা আছেন, ধরুন স্বয়ং প্রধানমন্ত্রী, তার সাথে যারা লোকজন, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি, অন্যান্য যারা আছেন, এমনকি পররাষ্ট্র সচিব যারা আছেন, আসলে তাদের সঙ্গে ডক্টর খলিলের যায় না। আরও স্পষ্ট করে যদি বলি, ডক্টর খলিলের শিক্ষা, দীক্ষা, পারিবারিক পরিবেশ, তার ট্রেনিং, তার অভিজ্ঞতা, এর সঙ্গে তার সহকর্মীদের যে অভিজ্ঞতা, এটা সমপর্যায়ের নয়। এখন একজনের মধ্যে সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকতে পারে, এই কারণে অন্যান্য যারা আছে তারা তাকে ভয় পাবে, তারা তাকে অ্যাভয়েড করবে, না এত বড় মানুষের সাথে এভাবে চলা যায় না, সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হয়।
কথায় কথায় ইংরেজিতে কথা বলে, বিভিন্ন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ জিজ্ঞাসা করে এবং সে বিভিন্ন রকম আমাদেরকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলে দেয়। আর তার পাশে যদি আমরা দাঁড়াই, তাকে একটা হ্যাজাক লাইট মনে হয়, আমাদেরকে দেখলে মনে হয় একটা জোনাকি পোকার মতো পিট 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 করে জ্বলছে। কাজে এইভাবে হয় না, এর চেয়ে গলায় দড়ি দিয়ে মারা ভালো, তার সাথে আমরা চলতে পারবো না। প্রধানমন্ত্রীকে গিয়ে বললো যে তাকে রাখেন, নিলে আমাদেরকে বাদ দেন, বা আমাদেরকে রাখেন তাহলে তাকে বাদ দেন। এটা একটা হতে পারে। ২ নম্বরে যেটা হতে পারে সেটা হলো যে স্বয়ং খলিলুর রহমান সাহেব তিনি বিব্রত বোধ করতে পারেন, এই কারণে হলো যে তিনি দেখতে পাচ্ছেন যে তার কোনো পলিটিক্যাল কানেক্টিভিটি নেই, এই সরকারে তার কোনো বন্ধু নেই, তার কোনো সুবাধ্য নাই। তারপরে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা সবাই সারাক্ষণ প্রধানমন্ত্রী কাকে ভালোবাসেন, কার দিকে তাকান, কার পলিটিক্যাল কানেক্টিভিটি আছে, কার সঙ্গে সেই বগুড়ার সম্পর্ক আছে, এই বিষয়গুলো বিবেচনা করে তাকে মানুষজন সালাম দেয়, এমনকি পুলিশও তাদেরকে সালাম দেয়। তো সেক্ষেত্রে খলিলুর রহমান সাহেব পদ পদবি নিয়ে আছেন, কিন্তু লোকজন তাকে জিজ্ঞাসা করছে না, পার্লামেন্টের মধ্যে জিজ্ঞাসা করছে না তিনি টেকনোকোট কোথায় যাচ্ছেন, তাকে সবাই দেখলে মিটমিট করে হাসছে, পিছনে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, চোখ টিপ মারছে, হয়তো ফুসফাস করে ফিসফাস করে ২-৪টে বাজে কথাও বলছে যেগুলো তার কানে আসছে। তো এখন এই জিনিসগুলো তাকে বিব্রত বোধ, তিনি এতে বিব্রত বোধ করতে পারেন বা তাকে বিব্রত করতে পারে। এর বাইরে যেটা হতে পারে সেটা হলো চলাফেরা করতে গিয়ে দেখা যাচ্ছে যে কিছু মানুষ আছে যে সারা জীবন ভালো খাবার খেয়েছেন, ভালো পরিবেশে চলেছেন, অত টাকা পয়সা নেই কিন্তু একটা ভালো সুন্দর সোসাইটি আছে। তো যাদের সঙ্গে তিনি বসেন বন্ধু-বান্ধব সেটা লেভেল। কিন্তু এখন তিনি হয়তো মনে করতে পারেন যে আমি এখানে এসে কী বিপদে পড়লাম, যাদের সাথে বসছি, কথা বলছি, গলাগলি করে বন্ধুর মতো একসাথে চলাফেরা করছি, এদের সঙ্গে তো জীবনে কখনো এক টেবিলে বসিনি। এদের মতো লোকজন কখনো আমার সামনে আসতে সাহস পায়নি। এদের সাথে নিয়ে এখন আমার ঘুমাতে হচ্ছে, এদের সাথে নিয়ে আমার প্লেনে পাশাপাশি বসতে হচ্ছে। এই একটা অদ্ভুত ঘটনা। এখন কেমন হলো যে প্রতিটা মুহূর্তে তিনি একটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে পারেন। ফলে কি হচ্ছে, তিনি একটা সেফ এক্সিট চাচ্ছেন। তো সেই সেফ এক্সিটের ক্ষেত্রে এখন এই যে জাতিসংঘের যিনি সাধারণ পরিষদের সভাপতি হলেন, এই পদপদবিটিকে ব্যবহার করে তিনি যদি নিরাপদে আমেরিকাতে চলে যান, আমেরিকাতে থাকেন, তাহলে সেটি তার জন্য একটা স্বস্তি। তিনি নিজের ইচ্ছায় সেখানে চলে যেতে চাচ্ছেন, সরকারের সাথে থাকতে চাচ্ছেন না। আবার অন্যদিকে সরকার চিন্তা করছে যে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয়, যেভাবে খলিলুর রহমান সাহেবের একটা একটা ব্র্যান্ডিং আছে, নেম আছে, ফেম আছে, তো সেই জায়গাতে হঠাৎ করে যদি একটা ভ্যাকুম তৈরি হয়, তাহলে লোকজন কী বলবে, প্রতিপক্ষ কী বলবে, দেশের বাইরে কী অবস্থা হবে, বা এটা আমরা কীভাবে সামাল দেবো, এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে ডক্টর খলিলের যে টানাপোড়েন সেটা হতে পারে। এর বাইরে আমাদের মতো যারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করি বা আমরা পররাষ্ট্র বিষয়ে অনেক বুঝি না, বা আমরা চাই কারো একটু প্রশংসা করার সাথে সাথেই বা কারো একটু বিপক্ষে বলার সাথে সাথে আমরা চাই যে আমাদেরকে একটু পাত্তা দেখ। এইভাবে অনেকগুলো যারা এই কন্টেন্ট ক্রিয়েট করেন, টক শো করেন, যারা যথেষ্ট এই কতটা জনমত তৈরি করতে পারেন এটা বলা যায় না, তবে নুইসেন্স ক্রিয়েট করতে পারেন যথেষ্ট। এই ধরনের নুইসেন্স ক্রিয়েটার যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েটার ওরফে নুইসেন্স ক্রিয়েটার, তারা ইদানিংকালে তাকে নিয়ে খুবই নেতিবাচক আলাপ আলোচনা করছে, যেগুলো শোনার পর আসলে যে কোনো মানুষের মন খারাপ হয়ে যায়। এর ফলে কী হচ্ছে, জনাব খলিলুর রহমান তার যে গ্লামার, তার যে গ্লিমস এবং তার যে চৌকুষতা, যেটা স্মার্টনেস বলা হয়, এটা ঠিক আগের মতো হচ্ছে না। তিনি অনেকটা পেইল হয়ে গেছেন, বিবর্ণ হয়ে গেছেন, তার চেহারাটা ধূসর হয়ে গেছে, তার চামড়া স্পষ্ট ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে এবং তার চোখ ক্রমশ কঠোরাগত হয়ে যাচ্ছে। এবং এই অবস্থা যদি চলতে থাকে, আর যাই হোক না কেন, তার এই পদপদবি দিয়ে তিনি নিজের জন্য ভালো কিছু করতে পারবেন না, দেশের জন্য ভালো কিছু করতে পারবেন না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।